আবুল সরকার তিনি আমাদের মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, এই কটূক্তি করার ফলে তিনি একটি অমার্জনীয় অপরাধ করেছেন, যে অপরাধের কোনো ক্ষমা নেই। এক কথায় আসলে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কোনোভাবেই জনগণের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছে তা করবেন, আপনি আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, ধর্ম নিয়ে কটূক্তি করবেন। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইতিমধ্যে আপনারা বাউল শিল্পী আবুল সরকারের ভিডিওটি দেখেছেন। সেই ভিডিওটি দেখে আপনার মধ্যে যদি ঈমানিত্বের ন্যূনতম রক্ত প্রবাহিত হয়, মুসলমানিত্বের রক্ত প্রবাহিত হয়, আপনার স্থির থাকার কোনো কথা নয়। কারণ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, মুসলমান, সুতরাং আমাদের মহান আল্লাহকে নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু আসলে আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে কিছু তথাকথিত সংগঠন, কিছু রাজনৈতিক ব্যক্তি, আবারও দেখলাম বাউলদের কিছু শিল্পী সংগঠন, তারা আসলে তার মুক্তির জন্য রাজপথে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে আন্দোলন করছে। এমনকি আমি দেখলাম বাংলাদেশের আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফরহাদ মাজার সাহেব, তিনিও দেখলাম এই বাউল শিল্পীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করছেন। আমি ফরহাদ ভাইয়ের প্রতি আহ্বান জানাবো, ফরহাদ ভাই, আপনি কি জানেন না এই বাউল শিল্পী সরাসরি আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরেও আপনি ফরহাদ মাজার কিভাবে তার মুক্তির দাবিতে রাজপথে নামতে পারেন? আমার বুঝে আসে না। আপনি বাংলাদেশের একজন তাত্ত্বিক ব্যক্তি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তা আপনার যে বিবেক বোধ আছে, আপনি আপনার এই বিবেক বোধের মাধ্যমে আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, এই বাউল শিল্পী হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমানের হৃদয়ে যে আঘাত করেছেন, ছুরি চালিয়েছেন, গুলি চালিয়েছেন, এটা কি কোনোভাবেই ক্ষমা করা যায়? একই সাথে আমরা দেখলাম যে বেশ কিছু বাউল শিল্পীদের সংগঠন, তারাও তার মুক্তির দাবিতে আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভাইরা আমার, আমরা সবসময় একটা কথা বলি, আমরা কোনোভাবেই কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কেউ করলে আমরা সেটা বরদাস্ত করি না। কিন্তু আপনাদের এই আরেক শিল্পী যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা কোনোভাবেই ক্ষমা করার বিষয় নয়, ক্ষমা করার যোগ্য নয়। বরং আপনাদের উচিত এই আবুল সরকারকে বিচারের মুখোমুখি যাতে করা হয়। কিন্তু আপনারা তার মুক্তির দাবিতে নামছেন, মানে আপনারা নিজেরাও অপরাধ, এই অপরাধের জন্য তার পক্ষে আপনারা বলছেন। আবার দেখলাম এবং রাজনৈতিক নেতা, তারাও এই বাউল শিল্পী আবুল সরকারের পক্ষে কথা বলছেন। আজকে দেখলাম খুব সম্ভবত এনসিপি তারা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা 96% মুসলমানের দেশে রাজনীতি করি, বসবাস করি। এখানে হাজার বছরের আমাদের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, নানান ধর্ম, নানান বর্ণ, নানান পেশার মানুষ আমরা হাজার বছর ধরে ঐক্যবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আপনি দেখবেন আমাদের এই দেশের ইতিহাসে মুসলমানরা কখনোই হিন্দুদের বাড়িঘরে গিয়ে হামলা করে নাই, হিন্দুদের উপরে আক্রমণ চালায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানদের উপরে কোনো আক্রমণ চালায় নাই। বরঞ্চ আমরা দেখে আসছি গ্রামে গঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা পাশাপাশি বসবাস করে আসছি। আমাদের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু এই আবুল সরকারের বক্তব্যের মাধ্যমে আমাদের এই যে হাজার বছরের ঐতিহ্য, যে সংস্কৃতি, যে আমাদের একটা সুন্দর আপনার কি বলে এটাকে সম্প্রীতির যে বাংলাদেশ,
সম্প্রীতি যে আমাদের কালচার, এটাকে বিনষ্ট করা, এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে আবার ওই ভারতীয় তাবেদারি আধিপত্য শক্তিগুলো আমাদের উপরে জেঁকে বসতে পারে, তারই একটা পরিকল্পিত অংশ আমি মনে করি এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। বাউল সরকার যেটি বলেছে এটাকে নিছক শুধু একটা বক্তব্য বা কথা, এটা বলার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলি, এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয় তাহলে ভারতের লাভটা কী? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কী? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ